নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। ২০২৬-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ফল কি হয়েছে আপনারা সেটা জানেন। ইতিমধ্যেই যে শাসক দল আগের ছিল, তাদের সেই দলের তরফে পর্যালোচনা চলছে এবং তারা খতিয়ে দেখছেন কি হয়েছিল, তাদের কোথায় কি সমস্যা। এই মুহূর্তে আমি রয়েছি দাসপুর ১ ব্লকের অ্যা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুনীল ভৌমিকের সাথে। কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। এই যে একটা নির্বাচন হলো ২০২৬-এ, নির্বাচনে এই যে ফল, আপনি একদম মাটিতে কাজ করেন। সংগঠনটাকে আপনি এখানে দাসপুর ১ ব্লকে নিজে হাতে রেখেছেন এবং সমস্যাটা কি হলো? এবারের নির্বাচনে যেটা নির্বাচনে ফল হয়েছে, এই ফলকে আমরা মাথা পেতে নিচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমরা বলব, নির্বাচনের এই ফল মানুষের রায় নয়। এটা জোরপূর্বক এখানে জোর করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ১০০-র উপর আসনে যেভাবে গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং এখানে যেভাবে মেশিনে কারচুপি করা হয়েছে, সর্বোপরি এসআইআর এর নাম করে যে ৩৪ লক্ষ মানুষকে আজকে ভোটদান থেকে তাদেরকে বিরত করে রাখা হয়েছিল, আমরা মনে করছি, আমাদের দল মনে করছে এবং এ ব্যাপারে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রায়ের বিরুদ্ধে তিনি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। কিভাবে এই জোরপূর্বক আমাদেরকে হারানোর বিরুদ্ধে আইনি সহায়তা পাওয়া যায়, সেই ব্যাপারেও আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চেষ্টা করছেন। তাহলে সুনীলবাবু বলছেন যে এবারের নির্বাচনের যে ফল, সেই ফল নিয়ে সন্দেহ রয়েছে। কোথাও একটা কারচুপির অভিযোগ রয়েছে দলের তরফে এবং সে বিষয়ে তারা আইনি পথে হাঁটতে চলেছেন, এমনটাই নেতৃত্বের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন। তবুও সুনীলদা, একটা প্রশ্ন যেটা, যে দল এখন যেভাবে চলে, আগে আপনি ছিলেন, আগেও আপনি এই তৃণমূল দল চালিয়েছেন, বর্তমানে যে এই যে আইপ্যাক বলে একটা কথা হচ্ছে, কতটা সেই আইপ্যাকের বাঁধা ধরা নিয়মে চলতে হতো? এখন আইপ্যাক একটি আমাদের দলের সাহায্যকারী সংস্থা হিসেবে একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে। তারপর থেকেই আমাদের দল এই যে পরামর্শদাতা সংস্থার পরামর্শ নিয়ে চলার জন্যে আমাদের দলের পাশাপাশি এই আইপ্যাককে দিয়ে বেশ কিছু নির্দেশিকা আমাদের দলের নেতৃত্বের কাছে আসতো, কর্মীদের কাছে আসতো। আমরা যেহেতু দল এই পরামর্শদাতা সংস্থাকে আমাদের কাজে লাগিয়েছেন, সেই জন্য আমরা তাকে মানতে বাধ্য ছিলাম। কিন্তু আমাদেরও সেই সময়ে মনে হয়েছে এবং আজও মনে হয়েছে, আমরা দলের নেতৃত্বকেও আমরা বলেছিলাম যে আইপ্যাকের কিছু কিছু পরামর্শ বা তারা যেভাবে দলকে গাইড করতে চাচ্ছে, সেই জায়গায় দলের তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে উপেক্ষা করে তারা যেভাবে একটা মতামত চাপিয়ে দিচ্ছিল, তাতে কোথাও কোথাও আমাদের মনে হচ্ছিল যে দল মনে হয় জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। আমরা এই ব্যাপারে দলকে বা দলের সুপ্রিমোকে আমরা এই ব্যাপারে বলেছি। মানে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পেরেছিলেন, বা আপনাদের বার্তা পৌঁছে গেছিল? হ্যাঁ, আমাদের বার্তা আমরা পৌঁছে দিয়েছিলাম। তাহলে তবুও নিষ্ক্রিয় ছিল কেন? যেন তাদেরই আধিপত্য বেশি দেখা গেল। এখন সেক্ষেত্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে সাফল্য এসছিল, তার পরবর্তীকালে ২৪-এর লোকসভা নির্বাচন এবং ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে দলের মনে হয়েছে যে এই পরামর্শদাতা সংস্থার সাফল্যের ফলেই আমাদের দলের সাফল্য এসেছে। দলের উচ্চ পর্যায়ের নেতৃত্বের এরকম একটা ধারণার ফলে আমাদের মনে হয়েছিল যে আইপ্যাকের উপর নির্ভরশীলতা এবং তাদের উপর বিশ্বাসযোগ্যতা আরও বেশি, সেটা দলকে ক্ষতি করেছে। আপনারা প্রথম আপনাদের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে
ফ্রন্ট একদম প্রথমের সারিতে আনা হলো ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো তারপর থেকেই কি একটু, একটু করে সমস্যা তৈরি হলো? এই যে ধরুন আজকে যিনি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার যেন কিছুটা ক্ষমতা তাকে কমানো হলো। পাশাপাশি আপনি তো তার আমলেও তো কাজ করেছিলেন। সেই সময় যে স্বাধীনভাবে কাজ করা বা আপনার কথা শোনা হতো, আর পরে সেই সময় সেইগুলো নিয়ে কি কিছু সমস্যা তৈরি হলো? না, দলের সুপ্রিমো এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, আগেও তিনি সুপ্রিমো ছিলেন, এখনো আছেন এবং আগামী দিনেও তিনি দলের সুপ্রিমো থাকবেন। সেক্ষেত্রে এখন দলের দায়িত্ব এবং কর্তব্য এখানে আসার ক্ষেত্রে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে গেলেন, তিনি কিন্তু কোনো অংশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিছুটা কম ক্ষমতার অধিকারী থাকলেও কোনো অংশেই কিন্তু তিনি দলের অন্যান্য নেতৃত্বের থেকে কম ক্ষমতার অধিকারী ছিলেন না। ৪টে দপ্তরের মন্ত্রী ছিলেন, ৩৪টা দপ্তরে তিনি কাজ করতেন, একাধিক ব্যাংক তার সঙ্গে ছিল এবং ৫টি জেলার দলের অবজারভারের দায়িত্বে ছিলেন। প্রভূত ক্ষমতা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে ভোগ করেছেন। সেই জায়গায় তিনি দল ত্যাগ করেছিলেন, আমরা সবাই জানি। তিনি সেই সময়ে ইডি, সিবিআই এর হাত থেকে বাঁচার জন্যই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। কোনো আদর্শের অজুহাতে বা ক্ষমতা না পাওয়ার অজুহাতটা শুধুমাত্র অজুহাত ছিল। কিন্তু সেখানে কোনোরকম কোনো তার ক্ষমতা কম ছিল এটা ঠিক না। পরবর্তীকালে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী চলে গেছেন, মুকুল রায় ২০১৯ এর আগে আমাদের দল ছেড়ে চলে গেছেন। একের পর এক ইডি, সিবিআই দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বিভিন্নভাবে ভাঙিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দলের অন্যান্য কাজকর্মের সঙ্গে আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আস্তে, আস্তে উঠে এসেছেন এবং দল পরিচালনার ক্ষেত্রে মানুষের পরামর্শ বা কিছু দক্ষ, যোগ্য মানুষের সেখানে সহযোগিতা প্রয়োজন। সেক্ষেত্রে আস্তে, আস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উঠে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের সুপ্রিমো হিসাবে সবটাই করেছেন তা নয়। সেক্ষেত্রে আজকে হেরে যাওয়ার পর অনেকে অনেক রকম মন্তব্য করছেন। মন্তব্য করতে পারেন। কিন্তু আমার সেই জায়গায় বক্তব্য, দল যখন ক্ষমতায় ছিল, আমরা অনেকেই কিন্তু আমাদের এই পরামর্শটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ভরশীলতা, আইপ্যাক এর নির্ভরশীলতা কাটানোর জন্যে অনেকে কিন্তু সেদিন তারা চুপচাপ শুনেছে, বুঝেছে, থেকেছে। দলকে সেভাবে কিন্তু পরামর্শ দেয়নি। আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই আইপ্যাক নির্ভরশীলতার বিরুদ্ধে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমি আমার বক্তব্য পেশ করেছিলাম। সেই দিনেও যা বলেছি আজও আমি তা বলব। এই জায়গায় কোনোভাবেই সেখানে দল পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে পরিচালনা করেছেন, সে জায়গায় কিছু, কিছু ক্ষেত্রে এত বড় দল তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে নিঃস্বার্থভাবে নিরলস প্রচেষ্টার ফলে যে দল তৈরি হয়েছিল, আজকে সেই দল ফুলে ফলে ভরে ওঠার পরে কিছু সুযোগ সন্ধানী মানুষ সেখানে দলকে ব্যবহার করে সুযোগ নিয়েছে। আজকে তারাই কিন্তু এই দলের সমালোচনা করে এই সমস্ত কথা বলছে। আমি মনে করি দলের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী, দলের পরিকাঠামো অনুযায়ী এবং দলের সিস্টেমে যার যা যতটা পর্যন্ত বলার দরকার, তার বাইরে আমার মনে হয় বলা উচিত নয়। আজকে দলের এই কঠিন সময়ে, দলের এই দুর্দিনে আমি মনে করি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলকে আগামী দিনে ঘুরে তোলার জন্যে, দলকে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর জন্যে, দলকে আগামী দিনে মানুষের পাশে নিয়ে যাওয়ার জন্যে আমাদের প্রত্যেকেরই সেখানে কিন্তু সহযোগিতা দরকার। তাই আজকে আমরা সবাই সহযোগী মানসিকতা নিয়ে দলের পাশে থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমরা লড়াই তৈরি করব। এই যে পরাজয়ের পরে মানে আপনার ব্লক স্তরে কোনো মিটিং হয়েছে? হ্যাঁ, পরাজয়ের পর আমি আমার ব্লকের মিটিং রেখেছি ৪ তারিখে ফল ঘোষণার পর আমি ৭ তারিখে আমার ব্লক কমিটির আমি মিটিং রেখেছি। সেখানে ৪ তারিখে নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে, সঙ্গে আমি ৫ তারিখে সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিসগুলোকে সেখানে যাতে করে সমস্ত জনগণের পরিষেবা দেওয়া যায়। যেহেতু ১০টি গ্রাম পঞ্চায়েত আমরা ক্ষমতায় আছি, পঞ্চায়েত সমিতি আমরা ক্ষমতায় আছি, সেই জায়গায়
জনগণের পরিষেবা যাতে করে সঠিকভাবে দেয়া যায় সে ব্যাপারে আমি সমস্ত প্রধানদের নির্দেশ দিয়েছি। পঞ্চায়েত সমিতিতে আমি নিজে গেছি, সেখানে গিয়ে যাতে সমস্ত পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে ব্যাপারেও চেষ্টা করেছি। কয়েকটা গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক অবস্থায় কিছু, কিছু ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কিছুটা ঝামেলা তৈরি করা হয়েছিল। আমাদের প্রধানরা সঠিকভাবে তাদের বক্তব্য শুনে এবং তার সঠিকভাবে তাদের উত্তর দিয়ে জনগণের পরিষেবা দেওয়ার জন্যে আমাদের সেই গ্রাম পঞ্চায়েতগুলো খোলা হয়েছে। ৭ই আমাদের মে ৭ই মে আমি ব্লক কমিটির মিটিং ডেকেছিলাম। সেখানে সমস্ত নেতৃত্ব কর্মী বন্ধুরা উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে আমাদের সেখানে মিটিং হয়েছে। পরবর্তীকালে আমরা অঞ্চলগুলোতে আমাদের মিটিং করছি। পাঁচবিড়া গ্রাম পঞ্চায়েতে মিটিং হয়েছে, নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতে মিটিং হয়েছে, নন্দনপুর ২ অঞ্চলে মিটিং হয়েছে, বাসুদেবপুর অঞ্চলে মিটিং হয়েছে। আগামী বুধবার কালকে দাসপুর ২ অঞ্চলে মিটিং আছে এবং বুথ পর্যায় পর্যন্ত আমাদের মিটিং শুরু হয়েছে। আমরা জনগণের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি। আজকে সেটা প্রমাণ করার জন্যে দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে আপনারা শুনলেন যে দলের একটা বিপর্যয়, পরাজয়, তারপরেও কিন্তু দাসপুর ১ ব্লক তৃণমূল যে সভাপতি আমাদের সুনীলবাবু, উনি কিন্তু নিয়মিত আ দলের কর্মী সমর্থকদের সাথে মিটিং করছেন এবং যাতে ঘুরে দাঁড়ানো যায়, এই অবস্থাটাকে যেন কাটানো যায়, আগামী দিনে যেন দল আবার ক্ষমতায় আসতে পারে, এই চিন্তাভাবনা কিন্তু ওনাদের মধ্যে রয়েছে। কিন্তু প্রশ্ন যে বিরোধী এখন আপনারা। বিরোধী হিসেবে কি বার্তা দেবেন দাসপুরের বিধায়ককে? না, আমরা আজকে সরকারের বিরোধী হতে পারি। কিন্তু আমরা আমাদের বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রায় ১০০'র উপর জনমুখী প্রকল্প তৈরি করে গেছেন, যে জনমুখী প্রকল্পগুলো প্রত্যেকটি মানুষের কল্যাণে কাজে লেগেছে। আজকে বিরোধী দল যারা আজকে ক্ষমতায় এসেছে বিজেপি, নির্বাচন পর্যন্ত এই জনমুখী প্রকল্পগুলোকে তারা বলতো ভাতা, আর হচ্ছে এটাকে বলতো যে অসম্মানিত করে বলতো যে এগুলো হচ্ছে অনুদান। হুম? আজকে তারাই কিন্তু ক্ষমতায় আসার পর সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে কিন্তু গতকাল আপনারা দেখেছেন মন্ত্রিসভার বৈঠকে তিনি এটাকে ভাতা এবং এটাকে অসম্মান না করে তিনি এটাকে বলছেন সামাজিক কল্যাণমূলক প্রকল্প। তার মানে এই প্রকল্পগুলো সমাজের কল্যাণে লাগে। এটা আজকে ক্ষমতায় বসে তিনি বললেন। এতদিন কিন্তু তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলতেন যে এগুলো মানুষকে অপমান করার জন্যে, অসম্মান করার জন্যে এবং ভাতা দিয়ে কোনোদিন মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা যায়নি, সমাজের কল্যাণ করা যায়নি। আজকে কিন্তু দুদিনের মধ্যে পাল্টে খেয়ে বললেন এগুলো সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। তাই সেগুলো চালু চালু সেগুলো থাকছে। সেগুলো সবই চালু থাকবে, এটা আজকে বলছেন। এই জায়গায় আমরা বলবো আজকে ৪ দিনের মধ্যে সমস্ত প্রতিশ্রুতি আজকে কিন্তু ভোল বদলাতে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মানুষের কল্যাণে, যে উন্নয়নের জন্যে যে ধরনের প্রকল্প করেছিলেন, আজকে সমস্ত প্রকল্পগুলোই কিন্তু আজকে বিশ্ববন্দিত, ভারত বন্দিত। সমস্ত সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি মানুষের কল্যাণে লেগেছে। সেই জন্যে আজকে আমরা বিরোধী দলকে বলব যে মানুষের কল্যাণে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চালু রেখে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান চালু হয়েছিল। আমি বলব বিরোধী দলের কাছে বলব যে ঘাটাল মাস্টার প্ল্যান চালু রাখতে হবে এবং আমাদের যে সমস্ত ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে সমস্ত খাল নালাগুলি সংস্কারের জন্য ব্যবস্থা করা হয়েছিল সেগুলি ব্যবস্থা করতে হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে সমস্ত ব্রিজগুলো টেন্ডার হয়ে গেছিলো, টেন্ডার প্রসেসে ছিল, সেই কাজগুলোকে আমাদের কিন্তু ত্বরান্বিত করতে হবে এবং ভারতীয় জনতা পার্টি আজকে এবারের নির্বাচনে তারা ঘাটালে যে রেলপথের দাবি করেছিল, আমি নিশ্চিতভাবে বলব যেহেতু আজকে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে, কেন্দ্র রাজ্য একই দল ক্ষমতায় আছে, সেহেতু নিশ্চয়ই আজকে ঘাটালে রেলপথ হবে। সমস্ত উন্নয়নমূলক প্রকল্প এবং গঠনমূলক কাজের ক্ষেত্রে
আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করব। কিন্তু আমরা মানুষের পাশে থেকে ১৫ বছর ধরে আমরা মানুষের যে কল্যাণ করেছি, মানুষের যে উন্নয়ন করেছি, দল মত নির্বিশেষে আজকে বলছে সামাজিক প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে আজকে অগ্নিমিত্রা পাল মন্ত্রী বলছেন যে আমরা কিছু কিছু বাছাই করব। আমাদের দল বাছাইয়ের রাজনীতি করেনি। যারা বিজেপি করে, যারা সিপিএম করে, যারা কংগ্রেস করে, তারাও যা সুযোগ পেয়েছে, যারা তৃণমূল করে তারাও তাই সুযোগ পেয়েছে। এই জায়গায় দল মত রং নির্বিশেষে আমাদের দল যে কাজ করেছিল, আমি আশা রাখবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে এই দল মত রং না দেখে সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্যে, সর্বজন সর্বজনের উন্নয়নের জন্যে, যাতে করে মানুষের কল্যাণ করে, তার জন্যে আমি অনুরোধ করব। আপনারা শুনলেন যে দাসপুর এক ব্লকের তৃণমূলের তরফে সুনীল বাবুর বক্তব্য। তিনি স্পষ্ট বার্তা দিলেন যে ভাতা তারা চালু করে গিয়েছিলেন সে ভাতা কিন্তু রইল। বিরোধিতা বলা চলে শুরু হলো, তাদের নজর থাকবে ঘাটাল মাস্টার প্ল্যানের ওপরে, নজর থাকবে ঘাটালে রেলপথ বিষয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বর্তমানে রাজ্যে যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতা হারিয়ে কি পরিস্থিতিতে রয়েছেন, তাদের মনোভাব কি, সে কথাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ক্যামেরায় শ্রীকান্তের সাথে আমি সৌমেন, স্থানীয় সংবাদ, ঘাটাল।